তো আপনারা ফ্র্যাঙ্কেনস্টাইন এবং তার মনস্টারের গল্প হয়তো অনেকে শুনেছেন, বহু সিনেমা রয়েছে, বহু গল্পও রয়েছে। অর্থাৎ ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন যেভাবে এক মৃতকে জীবিত করেছিল, তবে সেই মৃত মানুষটাকে আদৌ কোনো মানুষ বা কোনো মনস্টার বলা যায় কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। সিনেমাটা 1818 সালের একটা নোভেল ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিয়াস এই গল্প থেকে বেস করে বানানো হয়েছে। এখানে ফ্র্যাঙ্কেনস্টাইনকে প্রমিথিয়াসের সাথে তুলনা করা হয়েছে, কারণ সেই প্রমিথিয়াসই দেবতাদের থেকে আগুন চুরি করে মানুষদের হাতে তুলে দিয়েছিল, যার শাস্তিও তাকে ভোগ করতে হয়েছিল। আগুন হচ্ছে জাস্ট একটা মেটাফর, কারণ আগুনটাকে অস্ত্রের মতন ব্যবহার করা যেতে পারে। যে শক্তি দেবতাদের কাছে ছিল সেটা এখন মানুষদের কাছে চলে এসেছে, তো মানুষরা কি সেটার জন্য প্রস্তুত? বরাবরই ডার্ক ফ্যান্টাসি বা এই গথিক জনরার সিনেমা আমার খুবই ভালো লাগে। একই সাথে পরিচালক যদি হয় গুলেরমো ডেল টোরো, তাহলে তো আর বলার কিছুই নেই। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2025 সালের ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সালটা ছিল তখন 1857। একটা ড্যানিশ রয়্যাল নেভি শিপ বরফে আটকা পড়ে রয়েছে, মানে সমুদ্র জল পুরো জমে গিয়েছে, যার কারণে তারা এগোতেও পারছে না। তারা চলেছে নর্থ পোলের উদ্দেশ্যে, কারণ তাদের ক্যাপ্টেন অ্যান্ডারসন সেই স্থানটাকে ডিসকভার করতে চায়, সেই স্থানটাকে আবিষ্কার করতে চায়। তাদের ক্রু এবং বাকি লোকেরা বুঝতে পেরেছে যে এই যাত্রাটা একদমই সহজ হবে না, হয়তো অনেকে মারা যাবে, কারণ তাদের কাছে খাদ্য বেশি নেই। একই সাথে সম্পূর্ণ ক্রু ক্লান্ত হয়ে গেছে সেই বরফ ভাঙতে ভাঙতে। তবে তাদের ক্যাপ্টেন অত সহজে তো হার মানবে না, সেই নর্থ পোলের উদ্দেশ্যে যাবেই যাবে। তো সেখানে কাজ চলতে চলতে রাত হয়ে গেছে। রাতের বেলা বেশ কিছুটা দূরে একটা বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং সেখানে আগুনও জ্বলছে। ক্যাপ্টেন তার ক্রু মেম্বারদের সেখানে পাঠায় ইন্সপেক্ট করার জন্য, এবং সেখানে তারা একটা আহত মানুষকে খুঁজে পায়। তার যথেষ্ট রক্ত ঝরেছে, চারিদিকে রক্ত পড়ে রয়েছে। অন্যদিকে সেই মানুষটার দিকে ধেয়ে আসছে আর এক জন্তুর মতন আর একজন মানুষ। ক্যাপ্টেন এবং তার লোকেরা সেই আহত মানুষটাকে তাদের সেই শিপের মধ্যে তো নিয়ে চলে আসে, তবে সেই আহত মানুষটার পিছু করছে আর এক জন্তুর মতন মানুষ, যাকে থামতে বলাতেও সে থামছে না। বাধ্য হয়ে ক্যাপ্টেন তার লোকেদের আদেশ দেয় গুলি চালানোর জন্য, তবে গুলিতে কোনো কিছুই হচ্ছে না। সেই মানুষটা বা যাকে জন্তুও বলা যায়, তার গায়ে প্রচন্ড জোর। সে একটার পর একটা ক্রু মেম্বারদের সেখানে হত্যা করতে থাকে, তাকে কেউ থামাতে পারছে না। প্রত্যেকে চেষ্টা করতে করতে তাকে সেই জাহাজ থেকে নিচে ফেলে দেয়, তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ সেই জন্তুটা ধাক্কা দিয়ে সম্পূর্ণ জাহাজটাই যেন পাল্টে দিচ্ছিল, এতটাই শক্তি তার গায়ে। তখন ক্যাপ্টেন বুদ্ধি করে নিচের বরফে গুলি মারে, যার ফলে বরফে ফাটল ধরে এবং সেই মানুষ অথবা সেই জন্তুটা সরাসরি জলের মধ্যে ডুবে যায়। ক্যাপ্টেন তারপর সেই আহত মানুষটার কাছে যায়, যাকে তারা উদ্ধার করেছিল। তাকে আশ্বাস দেয় যে সেই জন্তুটা সে হয়তো মারা গিয়েছে, এখন আর তার কোনো ভয় নেই। তবে সেই আহত মানুষটা জানায় যে এটা ইম্পসিবল, এটা সম্ভব না, সে মরবে না, সে আবারও ফিরে আসবে। এবং এটাই ভালো হবে যে ক্যাপ্টেন যাতে তাকে সেই জন্তুটার হাতে সঁপে দেয়, নইলে এই ক্যাপ্টেনের আরও লোক মারা যাবে। তবে কেসটা কি, কে সেই মানুষটা বা সেই জন্তুটা, সে এখানে কেন আসলো, এই সব কিছু ক্যাপ্টেনের জানা প্রয়োজন। এবং তখন সেই মানুষটা তার সম্পূর্ণ গল্পটা শোনায়। তার নাম হচ্ছে ভিক্টর এবং তার পিতা তার এই নামটা দিয়েছিল। ভিক্টর কথার অর্থ হচ্ছে কনকোরার, যে সবকিছু জয় করতে পারবে। ভিক্টর তখন তার নিজের গল্পটা শোনায় সেই ক্যাপ্টেনকে। ভিক্টরের বয়স তখন খুবই কম, খুবই ওপেন মাইন্ডেড একটা ছেলে। সে তার মাকে খুবই ভালোবাসত, যতটা সে তার পিতাকে বাসত না। তার পিতা একজন বিখ্যাত সার্জন, একই সাথে একজন ব্যারন ছিল, অর্থাৎ যে টাইটেলটা সেই সময় নামি দামি মানুষরা পেত। বছরে অল্প কটা দিনের জন্য সে ফিরে আসতো, এবং সেই কটা দিন বা সেইটুকুনি সময় ভিক্টর একদমই পছন্দ করতো না। তার পিতার সাথে তার মায়ের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, যেটা সে লক্ষ্য করেছে। তার মা তখন অন্তঃসত্ত্বা ছিল এবং তার পিতা তার মায়ের পেটে থাকা সেই বাচ্চাটাকে নিয়ে বেশি চিন্তা করছে। তবে তার মা কি ভালোবাসে, তার কোনটা প্রয়োজন, এগুলো নিয়ে বিন্দুমাত্র চিন্তা তার পিতা করতো না। তার পিতা যে কোটা দিনের জন্য আসতো, সেই কোটা দিন সে ভিক্টরকে এই মেডিকেল সায়েন্সের নানান পড়াশুনো করাতো। সে খুবই স্ট্রিক্ট ছিল যে ভিক্টর যদি কোনো কিছু ভুলে যায়, সে ভিক্টরকে লাঠি দিয়ে পেটাতো। সে ভিক্টরকে জানায় যে সে একজন বিখ্যাত ব্যারন, এই স্থানের তার নামের একটা ওজন রয়েছে, তাই ভিক্টরকেও সেই স্থানটা অর্জন করতে হবে। ভিক্টরের একটা ভুল তার পরিবারের বদনাম করাবে, যেটা সে মেনে নিতে পারবে না। অর্থাৎ সে চায় যে ভিক্টরও তার মতন একটা বিখ্যাত সার্জন হয়ে দেখাক। তারপর সেই দিন আসে যেদিন তার মায়ের পেটে যন্ত্রণা শুরু হয়। তার পিতা বাড়ি ছেড়ে বেরোতেই যাবে, তবে সে আবারও ফিরে আসে, কারণ তার মায়ের ডেলিভারি করার সময় এসে গিয়েছে। এবং দুর্ভাগ্যবশত ডেলিভারির দরুন ভিক্টরের মা মারা যায়, তবে ফরচুনেটলি তার পেটে থাকা সন্তানটা বেঁচে যায়। ভিক্টরের একটা ছোট ভাই হয়েছে, যার নাম দেওয়া হয়েছে উইলিয়াম। তাকে যেন তাদের পিতা বেশি ভালোবাসে। ভিক্টরের মনে একটা হিংসা তো তৈরি হতে থাকে যে তার পিতার থেকে যে ভালোবাসাটা সে কোনোদিনই পায়নি, সেটা তার ছোট ভাই পাচ্ছে। তবে ভিক্টর তার মায়ের মৃত্যুটা এখনো কিন্তু ভুলে উঠতে পারেনি। তার পিতা এক বিখ্যাত ডাক্তার, সে তার মাকে বাঁচাতে পারল না। এটা তার পিতার ব্যর্থতা,
তবে তার পিতা জানায় যে মৃত্যুকে কেউ জয় করতে পারবে না, এবং এখানেই ভিক্টর তার পিতাকে চ্যালেঞ্জ করে বসে যে মৃত্যু ভিক্টরের মাকে গ্রাস করেছে, ভিক্টর সে মৃত্যুকেই জয় করবে। এবং সেদিন রাতেই সে তার স্বপ্নে এক ডার্ক অ্যাঞ্জেলকে দেখে যে ভিক্টরকে প্রমিস করায় যে ভিক্টর এই মৃত্যুর উপর জয়লাভ করবে। পরে তার পরিবারে একটা খারাপ সময় আসে, গৃহযুদ্ধ এবং নানা সমস্যার কারণে তার ফ্যামিলির যে টাকা পয়সা ছিল সেটা প্রায় শেষ হয়ে যায়। তার পিতারও মৃত্যু হয় এবং ভিক্টর এবং তার ভাই তারা আলাদা আলাদা হয়ে যায়। তার ভাই চলে যায় ভিয়েনাতে তার আত্মীয় স্বজনদের কাছে, অন্যদিকে ভিক্টর চলে যায় এডিনবরাতে, যেখানে সে এই মেডিকেল সায়েন্স, মানুষদের নলেজ, মানুষদের গণ্ডিটাকে আরও পুশ করতে থাকে। সময়টা ছিল 1855, স্থানটা ছিল রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা, যেখানে ভিক্টর তার নিজের ডেমনস্ট্রেশনটা দেখায়। তার ডেমনস্ট্রেশন এটাই যে মৃত মানুষকেও জীবিত করা সম্ভব। তো আশা করি এখন আপনাদের ধারণা এসেছে যে জন্তুটা প্রথমে ভিক্টরের পিছু করছিল, যে জন্তুটা এতগুলো গুলি খাওয়ার পরেও জীবিত রয়েছে, তার শরীরে অ্যাকচুয়ালি কোনো আত্মাই তো নেই। সে ক্যাপ্টেন ভেবেছিল যে সে জলে ডুবে গেছে, হয়তো সে মারা গেছে, তবে না, সে মরেনি, সে আসছে আবারও ভিক্টরের জন্য। যাই হোক, এখন হচ্ছে অতীতের কথা। সময়টা ছিল 1855, যেখানে ভিক্টর সেই কলেজে তার আবিষ্কার, তার থিওরিটা পেশ করে, তবে সেটাকে কেউ মেনে নেয় না। এটাকে সবাই আনন্যাচারাল, আনহোলি, মানে অপবিত্র হিসাবে মানছে। তাদের মতে ঈশ্বর আমাদের জীবন দিয়েছে এবং সেটাকে ছিনে নেওয়ার দায়িত্ব ঈশ্বরের। একটা মানুষ এটা কখনোই করতে পারে না। সেই কারণে ভিক্টরকে সেই স্থান থেকে বহিষ্কার করা হয়। তবে ভিক্টরের এই আবিষ্কারের উপরে আরেকজন মানুষের চোখ পড়েছে, সেটা হচ্ছে হেনরিক হারল্যান্ডার। সে হচ্ছে একজন আর্মস মার্চেন্ট, গুলিবন্দুকের ব্যবসা। তো ভিক্টরের এই এক্সপেরিমেন্ট, তার আবিষ্কারটাকে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ফান্ডিং, টাকা পয়সা, এবং সেই মানুষটা তাকে ফান্ড করতে রাজি আছে। একই সাথে সেই মানুষটা অপরিচিত কেউ না, মানুষটার যে ভাইজি রয়েছে তার সাথে ভিক্টরের ভাইয়ের ভালোবাসা রয়েছে, খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। ভিক্টর প্রথমে রাজি হচ্ছিল না, তবে সেই মানুষটা তাকে প্রমিস জানায়, তাকে আশ্বাস দেয় যে খুব শীঘ্রই ভিক্টরের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সেই মানুষটা ভিক্টরকে সেটাই দিতে পারবে যেটা ভিক্টর চেয়েছিল এতদিন। মিস্টার হেনরিক এতদিন ধরে ভিক্টরের কাজগুলোর উপর ফলো করেছে। সে ভিক্টরের উপর অ্যাকচুয়ালি নজর রাখছে। সে এটাও জানে যে ভিক্টর তার গবেষণায় এখনো পর্যন্ত সাফল্য কেন লাভ করতে পারেনি। অবশ্যই সে একটা মৃত মানুষকে কিছু সময়ের জন্য তো জীবিত করে দিয়েছিল, তবে সেটা কতক্ষণের জন্য। তখন মিস্টার হেনরিক তাকে একটা কথা জানায়। হয়তো আপনারা অনেকে ইভলিন টেবিলসের ব্যাপারে জানেন, না জানলে সেটা উইকিপিডিয়া বা গুগল করে দেখতে পারেন। সেটা এক টাইপের অ্যানাটমিক্যাল প্রেজেন্টেশন যেটাকে জন ইভলিন করেছিল। তো সেখানে 4টে কাঠের বোর্ডে মানুষের শরীরের 4টে ভাগকে ভালো মতন এক্সপ্লেন করা হয়েছে, মানুষের নার্ভস, ভেইনস, আর্টারিজ, এইগুলোকে। তবে পঞ্চম আর একটা জিনিসও রয়েছে যেটার ব্যাপারে অনেকেই জানে না, অর্থাৎ মানুষদের লিম্ফেটিক সিস্টেম, যেটা মিস্টার হেনরিক ভিক্টরের সামনে পেশ করে। ব্যাপারটা হচ্ছে যে ভিক্টর মৃত মানুষের শরীরে বিদ্যুতের মাধ্যমে তার হার্ট এবং তার ব্রেনটাকে জাগাচ্ছে, মানে সেটাকে অ্যাক্টিভ করছে এবং তাকে জীবিত করাচ্ছে। তবে সেটা বেশি সময়ের জন্য হচ্ছে না, তার ভেইন, তার শিরা উপশিরাগুলো জ্বলে যাচ্ছে, সে মারা যাচ্ছে। সেই কারণে মানুষের শরীরের এমন একটা রাস্তা খুঁজতে হবে যেখান থেকে খুব ইজিলি এই এনার্জিগুলো পাঠানো যাবে এবং শরীরের কোনো ক্ষতি হবে না। তো কি করতে হবে সেটা তো সে বুঝে গেছে। এখন ব্যাপার হচ্ছে যে সেই মানুষটা ভিক্টরকে এত হেল্প করছে, তার পরিবর্তে সে কি চায়? সে স্পষ্ট কোনো উত্তর দেয় না। সে জানায় যে ভিক্টরের এই সম্পূর্ণ আবিষ্কারটাকে সে রেকর্ড করবে, সম্পূর্ণ মানব সভ্যতার একটা ব্রেক থ্রু হতে চলেছে, সেটার সে একটা অংশ হবে। তবে এটা তো কোনো উত্তর না, সে অবশ্যই কিছু একটা চায় যেটার স্পেসিফিক কোনো অ্যান্সার সে দেয় না। যাই হোক, এটাই ছিল সেই দিন যেদিন ভিক্টরের ছোট ভাই উইলিয়াম ফিরে এসেছে। সঙ্গে রয়েছে তার প্রেমিকা অর্থাৎ এলিজাবেথ, যাকে হুবহু ভিক্টরের মায়ের মতনই দেখতে। সেখানে এলিজাবেথ ভিক্টরকে তার বুদ্ধিমত্তা দিয়ে বেশ ইমপ্রেস করে। এলিজাবেথ বাকি 5টা মানুষের মতন চিন্তা করে না, খুবই লজিক্যাল, ফান্ডামেন্টাল কথাবার্তা তার, যেটা ভিক্টরের বেশ পছন্দ হয়। অন্যদিকে প্রেজেন্ট টাইমে ভিক্টর তার গল্প তো শোনাচ্ছে সেই ক্যাপ্টেনকে। এরই মধ্যে ক্রিউ মেম্বাররা দূরে বরফে একজন মানুষকে দেখতে পায়, যেটাকে তারা সেই জন্তুটা মনে করছে। সেই মানুষগুলো খুবই চিন্তিত এবং তারা চায় যে তাদের শিপে থাকা সেই মানুষটা অর্থাৎ ভিক্টরকে শিপ থেকে নামিয়ে দেওয়া হোক, কারণ তার কারণেই তো গতকাল রাতে শিপের মধ্যে এতগুলো মানুষ মারা গেল। তবে সেই ক্যাপ্টেন সে খুবই অ্যারোগেন্ট, সে জানায় যে ভিক্টরকে সে আশ্রয় দিয়েছে, তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তাদের। অবশ্যই এটা রয়্যাল নেভি, তারা অত সহজে ভয় পাবে না, হার মানবে না। তো ভিক্টর তার গল্প কন্টিনিউ রাখে। তো ভিক্টরের ভাইও চলে এসেছে যে এখন ভিক্টরকে হেল্প করবে। তারা ভিক্টরকে একটা পুরনো ওয়াটার ফিল্টারেশন প্লান্ট জোগাড় করে দিয়েছে, মানে বহু যুদ্ধের আগে সেটাকে অ্যাবেন্ডেন করে দেওয়া হয়েছিল। তো এই স্থানটাতে ভিক্টর তার এক্সপেরিমেন্ট চালাতে পারে। ভিক্টর স্থানটা ভালো মতন খতিয়ে দেখে এবং সে বুঝে গেছে যে এই স্থানেই সে ইতিহাস গড়বে। মনের আনন্দে সে আদেশ দিতে থাকে তার যে যে যন্ত্রগুলো প্রয়োজন, মানে হাই ক্যাপাসিটি কিছু ব্যাটারিজ, তারপর লাইটনিং রড, প্রত্যেকটা জিনিসই ভিক্টরকে জোগাড় করে দেওয়া হবে। তবে তার পরিবর্তে ভিক্টরকেও তো কিছু দিতে হবে। তো ভিক্টর এই ডিলে কি রাজি? ভিক্টর রাজি হয়ে যায়।
এখন প্রয়োজন ডেড বডি। ভিক্টর সেই স্থানে চলে যায় যেখানে পাবলিক এক্সিকিউশন হচ্ছে, অর্থাৎ দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে। ভিক্টর ভালো মতন পরীক্ষা করে নিচ্ছে যে কোন কোন মানুষের শরীরগুলো তার প্রয়োজন, মানে অসুস্থ, আহত বা রোগ ব্যাধিওয়ালা শরীর তার প্রয়োজন না, একদম ফ্রেশ বডি প্রয়োজন। সেই কারণে সে আগে থেকে চিহ্নিত করে রাখছে যে মানুষগুলোকে শাস্তি দেওয়ার পর যাতে তাদের শরীরগুলোকে ফেলে না দেওয়া হয়। একদিকে ভিক্টর তার কাজ চালাচ্ছে, অন্যদিকে এলিজাবেথের উপর তার নজর লেগেছে। যদিও এলিজাবেথ খুবই ওপেন মাইন্ডেড, জাস্ট অল্প সময়ের মধ্যেই তারা একটা ভালো বন্ধুতে পরিণত হয়েছে, তবে ভিক্টর যেন মনে মনে তাকে ভালোবাসাও শুরু করেছে। সে ইচ্ছে করে তার ভাইকে ব্যস্ত রেখে দিয়েছে যাতে সে এলিজাবেথের সাথে আরো বেশি সময় স্পেন্ড করতে পারে। যদিও উইলিয়াম সে কিন্তু কাজে ফাঁকি দেয়নি, ভিক্টর তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সে সেইভাবেই কাজগুলো করছে। প্রত্যেকটা জিনিস সে জোগাড় করে দিয়েছে যেগুলো ভিক্টরের প্রয়োজন। তবে ভিক্টর যেন এলিজাবেথের উপরেই বেশি সময় ব্যয় করে যাচ্ছে, যে জিনিসটা হেনরিক হারল্যান্ডার লক্ষ্য করেছে। সে ভিক্টরকে জানায় যে এই মুহূর্তে তাদের হাতে বেশি সময় নেই, টাকা পয়সাও নেই, যে কথাটা সে ভিক্টরকে আগে বলেনি। প্রথমত দেশের যুদ্ধ এগিয়ে এসেছে, ক্রাইমিয়ান ওয়ার, তাই এরকম সিচুয়েশনে ফান্ডিং চালিয়ে যাওয়াটা একেবারেই সম্ভব না, তাই ভিক্টরের হাতেও বেশি নেই সময়। একই সাথে হেনরিক এটাও তো লক্ষ্য করেছে যে ভিক্টর এলিজাবেথের সাথে যে সময়টা কাটাচ্ছে সেই সময়টা যদি সে তার এক্সপেরিমেন্টের উপরে লাগাতো তাহলে আরো ভালো হতো। পরে একটা সময় এলিজাবেথ আসে তার সাথে সাক্ষাৎ করতে এবং ভিক্টর তার মনের কথাটা স্বীকারও করে, তবে এলিজাবেথ একদমই ইন্টারেস্টেড না, সে এটাকে বন্ধুত্বের নজরেই দেখে। এলিজাবেথ জানায় যে সে অলরেডি নিজের সঙ্গী চুজ করে ফেলেছে, তাই ভিক্টর যাতে দ্বিতীয় কোনো চিন্তা মাথায় না আনে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভিক্টর তার ব্যর্থতা বলতে তার এই এক্সপেরিমেন্ট যেখানে এখনো সে সাফল্যতা পায়নি, অন্যদিকে তার লাভ লাইফ কোনোটাই ঠিকঠাক চলছে না। তবে তখনই ভিক্টরের মাথায় বাল্ব জ্বলে বসে যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো সে প্রপারভাবে পাঠাতে পারছে না, যেটাকে সে ফিক্স করে এবং লক্ষ্য করে যে হ্যাঁ সত্যি সে মৃত শরীরটা আবার পুনরায় জীবিত হয়ে যায়। ভিক্টর বুঝে যায় যে সে সাফল্যের অনেক কাছে চলে এসেছে, তার একটা পারফেক্ট বডি প্রয়োজন, যেটা খোঁজার জন্যই সে হেনরিককে নিয়ে চলে যায় যুদ্ধক্ষেত্রে। বহু মানুষের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে, যেখানে সে মার্কিং করছে যে ধরনের শরীরগুলো তার প্রয়োজন। বহু মানুষের শরীর আনা হচ্ছে, যেগুলোকে কেটে কুটে ভিক্টর জোড়া লাগিয়ে একটা সিঙ্গেল মানুষ তৈরি করার চেষ্টা করছে। মানে এমন না যে একটা মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে সে, সেটা না, প্রতিটা মৃতদেহর অক্ষত অংশগুলোকে নিয়ে সে একটা পারফেক্ট বডি বানানোর চেষ্টা করছে এবং অবশেষে সে বানিয়েও ফেলেছে। আর এখন এটাকে জীবিত করার পালা। তার প্রয়োজন হিউজ পরিমাণে একটা এনার্জি সোর্স, কারণ সে এই প্রাণীটাকে জাস্ট অল্প সময়ের জন্য জীবিত করবে না, বরং এটাকে একটা পার্মানেন্ট জীবিত প্রাণী বানাবে। আর সেই কারণেই সে এতদিন ধরে অপেক্ষা করেছিল যে কখন বিদ্যুৎ চমকাবে, এবং সেই সময় এসে গিয়েছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই কারণেই তো বাইরে লাইটনিং রডগুলোকে সে ইনস্টল করেছিল, যেটা র এনার্জিটাকে সে ব্যবহার করতে পারবে। সেই খবর দিতেই সে চলে যায় হেনরিকের কাছে, আর তখনই গিয়ে সে দেখতে পারে যে হেনরিক একটা আমরণ রোগে ভুগছে, অর্থাৎ সিফিলিস। তার হাতে বেশি দিন সময় নেই, তাই সে চায় যে ভিক্টরের সেই বানানো পারফেক্ট বডিটা যাতে তাকে দেওয়া হয়। তবে ভিক্টর সরাসরি না বলে দেয় তাকে, এটা পসিবল না। ভিক্টর তাকে জানায় যে তার সম্পূর্ণ শরীরটা নষ্ট হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে, শরীরের কোনো অংশ আর বাকি নেই, সেই কারণে কোনোভাবে তাকে বাঁচানো পসিবল না। তবে হারল্যান্ডার তো সেটা শুনবে না, সে ভিক্টরকে সব কিছু দিতে রাজি আছে, ইভেন এলিজাবেথকেও দিয়ে দিতে রাজি রয়েছে। তবে ভিক্টর তার কোনো কথা শুনছে না বলে সে সরাসরি একটা মেটাল রড, যেটা তাদের সেই এক্সপেরিমেন্টে লাগবে, সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, ভিক্টর থেকে আটকানোর চেষ্টা করে। আর সেখানে ঘটে একটা দুর্ঘটনা, যেটাতে হারল্যান্ডার মারা যায়। তা সত্ত্বেও কোনোভাবে সেই মুহূর্তে ভিক্টর তার সেই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করে, তবে যে ফলের সে আশা করেছিল সেটা সে পায় না। সেই পারফেক্ট বডি বা সেই মৃত শরীরটা সে আর জীবিত হয় না। চরম হতাশায় ভিক্টর চলে যায় ঘুমাতে, এবং সেই ঘুমেই সে আবারও স্বপ্ন দেখে সেই ডার্ক এঞ্জেলের, যে ভিক্টরকে প্রমিস করিয়েছিল। ভিক্টরের যখন ঘুম ভাঙে, সে তার চোখের সামনে তার সেই পারফেক্ট ক্রিয়েশনটাকে দেখতে পায়, অর্থাৎ তার সেই নতুন আবিষ্কার যে জীবিত আছে। ভিক্টরের কাছে এটা একটা মিরাকল, সে পসিবল করে দেখিয়েছে, যেটাতে সে নিজেও বিশ্বাস করতে পারছে না। সে সেই মানুষটার বুকে যখন কান দেয়, সে শুনতে পায় তার হৃদস্পন্দন। ভিক্টর তাকে সেই প্ল্যান্টের নিচেই একটা স্থানে আটকে রাখে, তাকে শিকল দিয়ে আটকে রাখে, কারণ সেই মানুষটার কাছে সবকিছুই এখন নতুন, প্রত্যেকটা জিনিস তাকে নতুন করে শিখতে হবে, জানতে হবে। তবে ভিক্টরের হাতে কি এত সময় আছে? সে তার আবিষ্কার তো করে ফেলেছে, তবে তারপরে কি করবে সেটা তো সে জানে না। এত বড় সে একটা অ্যাচিভমেন্ট পেয়েছে, যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি, তা সত্ত্বেও ভিক্টরের কাছে এটাকে আনন্যাচারাল মনে হচ্ছে। যেখানে তার খুশি হওয়ার কথা, সেখানে তার মনে যেন কোনো আনন্দই নেই, সবকিছু যেন খালি খালি এবং একগুচ্ছ প্রশ্ন যে এখন সে কি করবে। ভিক্টর জানে যে সেই জাহাজের ক্যাপ্টেন সে অনেকটা এরকম অ্যারোগেন্ট, তার মানুষেরা ছুটি চাইছে, তারা চায় যে তারা ফিরে চলে যাক, তবে তার ক্যাপ্টেন যে জেদটা ধরে রয়েছে যে তারা যাবেই যাবে, যেটা ভিক্টরকে তার নিজের কথাই মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, ভিক্টরের গল্পে আসি। সপ্তাহের পর সপ্তাহ কাটছে, তবে সেই নতুন মনস্টার সে কিছুই তো শেখেনি, বলে আমি তাকে এখন ক্রিচার বলে ডাকবো। তো সেই ক্রিচার, সে না কোনো কথা বলতে পারে, মানে একদম বাচ্চাদের মতন তার আচরণ,
যেটা ভিক্টরকে আরো বেশি রাগিয়ে দিচ্ছে। ভিক্টর এটাও লক্ষ্য করে যে তার ক্ষত স্থানগুলো খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, একই সাথে সে উগ্রও হয়ে যাচ্ছে এবং ভিক্টর সেটাও জানে যে সে তার সাথে লড়ে বা গায়ে জোরেও পারবে না। তো মোটমাট এই নতুন ক্রিচারটা এখন ভিক্টরের কাছে একটা দায় হয়ে যাচ্ছে। একই সাথে তার ভাই এবং এলিজাবেথ তারাও ফিরে এসেছে। অ্যাকচুয়ালি এলিজাবেথ বহুদিন ধরে চিন্তিত যে তার আঙ্কেলের কোনো লেটার আসছে না কেন, সেই কারণেই তারা আবার ফিরে এসেছে তার আঙ্কেলকে দেখার জন্য। কিন্তু ভিক্টর তো কোনো কথাই কিছু জানায়নি যে তার আঙ্কেলের কি হয়েছে। ভিক্টর তার ভাই উইলিয়ামকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে এলিজাবেথ সেই আন্ডারগ্রাউন্ডে যেখানে সেই ক্রিচারটাকে রাখা হয়েছে সেখান থেকে তার আওয়াজটা শুনতে পায়। এলিজাবেথ সেই আওয়াজটা ফলো করে এবং সেই ক্রিচারটার কাছে গিয়ে পৌঁছায়। তার সেই অবস্থা দেখে, অর্থাৎ তাকে ভিক্টর যেভাবে বেঁধে রেখেছে তার যা অবস্থা, একই সাথে তার গায়ে বহু ক্ষতচিহ্ন রয়েছে, মানে ভিক্টর যে তার উপর অত্যাচার করছে এটাও এলিজাবেথ বুঝতে পেরে গেছে। ভিক্টর জানে যে সেই ক্রিচারটাকে বেঁধে রেখেছে তাদের সবার সেফটির জন্যই, তা সত্ত্বেও সেই ক্রিচারটার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হচ্ছে এলিজাবেথের মনে। অন্যদিকে উইলিয়াম সে তো একদম অবাক হয়ে গেছে যে ভিক্টর যেটা প্রমিস করেছিল সেটা সে করেছে। তবে সে ভিক্টরকে এটাও প্রশ্ন করে যে এই যে প্রাণীটা রয়েছে, এই যে ক্রিচারটা রয়েছে, তার শরীরে কার আত্মা রয়েছে? কারণ বহু মানুষের শরীরের অংশ নিয়ে তাকে তৈরি করা হয়েছে, তো সে আসলেই বা কে, কার আত্মা তার শরীরে রয়েছে, সেটার উত্তর কি ভিক্টর দিতে পারবে? ওয়েল না, ভিক্টরের কাছে কোনো উত্তর নেই। সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছে এলিজাবেথ চুপচাপ চলে যায় সেই ক্রিচারটার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সেই ক্রিচারটাও এলিজাবেথের সাথে কিন্তু খুব জেন্টেল আচরণ করছে। সে এতদিন ধরে কোনো কথা তো বলতে পারছে না, তবে এলিজাবেথ তাকে শিখিয়ে দেয় তার নামটা এবং সে এলিজাবেথ উচ্চারণটা করে শোনায়। তবে ভিক্টর এটা জানতে পেরে যায় এবং তার মনে হিংসা তৈরি হয়। ভিক্টর ক্লান্ত সেই ক্রিচারটাকে নিয়ে, কারণ সে কোনো ধরনের কথা বলতে পারে না, কোনো উচ্চারণ করতে পারে না। অন্যদিকে এলিজাবেথ মনে করে যে সেই ক্রিচারটার ভালোবাসা প্রয়োজন, এবং এলিজাবেথের এই কথাগুলোই ভিক্টরের মনে আরো হিংসা তৈরি হতে থাকে। সে মনে করতে থাকে যে এলিজাবেথের মনে হয়তো একটা ক্রিচারের জন্য জায়গা রয়েছে, কিন্তু ভিক্টর যে তাকে ভালোবেসেছিল বা ভিক্টরের জন্য তার মনে কোনো জায়গা নেই। ভিক্টর আবারও চলে যায় সেই ক্রিচারটার কাছে, তাকে শেখানোর চেষ্টা করে, অনেক কিছু ওয়ার্ড শব্দ শেখানোর চেষ্টা করে, তা সত্ত্বেও সে ব্যর্থ হয়। বাধ্য হয়ে সে ডিসাইড করে যে সে তার নিজেরই আবিষ্কারটাকে ধ্বংস করে দেবে। সে তার ভাইকে ডাকে এবং জানায় যে সে একটা ভুল করে ফেলেছে, সেই যে ক্রিচারটাকে সে বানিয়েছে সেটা প্রচন্ড উগ্র। শুধু তাই না, এলিজাবেথের যে আঙ্কেল রয়েছে তাকেও নাকি এই ক্রিচারটাই হত্যা করেছে। এরকমই একটা মিথ্যে গল্প সে তার ভাইকে শোনায়। সেই কারণেই উইলিয়ামের উচিত এলিজাবেথকে তৎক্ষণাৎ সেই স্থান থেকে নিয়ে চলে যাওয়ার এবং তার আঙ্কেলের মৃত্যুর খবরটা যাতে এলিজাবেথ না জানতে পারে। কথা মতন উইলিয়াম সেটাই করে। অন্যদিকে ভিক্টর সেই সম্পূর্ণ স্থানে তেল ঢালতে থাকে, কারণ সেই সম্পূর্ণ জায়গাটাই সে আগুনে জ্বালিয়ে দেবে। বলে আপনাদের মাথায় রাখতে হবে যে ভিক্টর এত কিছু জাস্ট একটা জিনিসের জন্যই করছে, যে সে এলিজাবেথের মনে জায়গা করে নিতে পারেনি। তার এত দুর্ধর্ষ ব্রেন, এত বুদ্ধিমান সে, তা সত্ত্বেও একটা ব্রেনলেস ক্রিচারের কাছে সে হেরে গিয়েছে। এটাকেই সে তার সবথেকে বড় হার মনে করছে বর্তমানে। এলিজাবেথ বুঝতে পেরেছিল যে ভিক্টর অবশ্যই চেষ্টা করছে সেই ক্রিচারটাকে হত্যা করার, তবে অনেক লেট হয়ে গেছে। ভিক্টর যে প্ল্যানটা করেছে সেটাই হয়, সম্পূর্ণ স্থানে সে আগুন লাগিয়ে দেয়। যদিও শেষ মুহূর্তে এসে সেই ক্রিচারটার আর্তনাদটা শুনে ভিক্টরের মনটা কয়েক সেকেন্ডের জন্য গলে যায়, কারণ সেই ক্রিচারটা বারবার ভিক্টর ভিক্টর বলেই তো ডাকতো। তবে যেমনটা বললাম, অনেক দেরি হয়ে গেছে, সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে যায়। একটা বিস্ফোরণ হয় যেটাতে ভিক্টর ঘায়েল হয়, তার একটা পা নষ্ট হয়ে যায়। ওয়েল, ভিক্টর তো তার গল্প শোনাচ্ছে। সেই মুহূর্তেই ক্যাপ্টেন বাইরে চেঁচামেচি মানুষের আওয়াজ শুনতে পায়। সে যখন দরজা খুলে দেখার চেষ্টা করে, সে দেখতে পায় যে সেই ক্রিচারটা বাইরে দাঁড়িয়ে আছে। সে সেই কেবিনে প্রবেশ করে এবং ক্যাপ্টেনকে হত্যা করার চেষ্টা করে, তবে ভিক্টর তাকে থামিয়ে দেয়। সেই ক্যাপ্টেন তখন সেই ক্রিচারটাকে বলে যে তোমার মেকার তোমার ব্যাপারে যে গল্পটা শুনিয়েছে যে তুমি একটা জন্তু, সেটাকেই প্রমাণ করে দাও, হত্যা করো আমাকে। তখন সেই ক্রিচারটা দাঁড়িয়ে যায়। সে জানায় যে আমার মেকার তোমাকে একটা গল্প শুনিয়েছে, তাই আমি এবার তোমাকে আমার গল্পটা শোনাবো। আর এখান থেকেই ভিক্টরের গল্প শেষ হয় এবং সেই ক্রিচারের গল্পটা শুরু হয়। সেই বিস্ফোরণে ক্রিচারটা কিন্তু মরেনি। সে কোনোভাবে সময় মতন তার বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর চলে যায় সে একটা জঙ্গলে। তার আচরণগুলো আমরা দেখে তো বুঝতে পারি সে প্রচণ্ড জেন্টেল। গল্পের শুরু থেকে তাকে যতটা হিংস্র দেখিয়েছে সে সেরকম তো না। যেমন একটা ছোট বাচ্চা তার কিউরিসিটি দেখায়, প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করে, তার মধ্যেও সেই জিনিসটাই রয়েছে। তবে সেই জঙ্গলে কিছু শিকারীদের আমরা দেখতে পাই যারা তার উপর গুলি চালায়। তবে যেমনটা দেখেছিলাম, তার ক্ষতস্থানগুলো খুব তাড়াতাড়ি বুঝে যায়। সেই ক্রিচারটা সেখান থেকে পালিয়ে দূরে একটা বার্নে গিয়ে আশ্রয় নেয়। তবে দুর্ভাগ্যবশত সেই শিকারীগুলো সেই বাড়িতেই থাকে। বলে সেই ক্রিচারটা লুকিয়ে লুকিয়ে সেই বার্নেই বসবাস করেছে এবং নিজের উপস্থিতি কাউকে বুঝতে দেয়নি।
সে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনত। সেই স্থানে একজন একজন বুদ্ধিমান বৃদ্ধ মানুষ বসবাস করত। সে অন্ধ ছিল, যে সেখানে থাকা ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখাতো এবং সেখান থেকে সেই ক্রিচারটা কথা বলাগুলো শিখেছে। সময় কাটতে থাকে, ক্রিচারটা নিজেকে কৃতজ্ঞ মনে করতে থাকে যে এই মানুষগুলোর সেই স্থানীয় আশ্রয় নিয়ে তো সে এতদিন জীবিত রয়েছে, সেই কারণে এই মানুষগুলোকেও সাহায্য করা প্রয়োজন। তাই রাতের বেলা জঙ্গল থেকে মানুষদের প্রয়োজনীয় জিনিসগুলো সে এনে দিত এবং মানুষগুলো বুঝতেও পারতো না যে কে তাদেরকে সাহায্য করছে। তারা ভাবছে স্বয়ং এটা ঈশ্বর বা স্পিরিট অফ দ্য ফরেস্ট, সেই শক্তি যে এই নির্জন স্থানে পড়ে থাকে এই মানুষগুলোকে সাহায্য করছে। তো এরকমভাবেই তো দিন কাটছে, তারা একে অপরকে তো সাহায্য করে যাচ্ছে। তবে একটা দিন সে লক্ষ্য করে যে তাদের সেই স্থানে, সেই বার্নে কিছু উলফ আক্রমণ করে এবং তাদের দুই পক্ষের লড়াই দেখে সে ফাইনালি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দুনিয়াটা কিভাবে চলে। সেই মানুষগুলো অবশ্যই উলফদের ঘৃণা করে না, সেই উলফগুলো সেই বার্নে থাকা ভেড়াগুলোকে ঘৃণা করে না, তা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে একটা লড়াই লেগেই রয়েছে। শিকারী শিকার করবে, কমজোরকে তার দাম চোকাতে হবে, যেটা থেকেই মানুষদের নেচার, এই দুনিয়ার একটা ধারণা সে পেয়ে যায়। সে বার্নে থাকা ছেলেরা সে মৃত শিবগুলোর চামড়া নিয়ে সেগুলো বেচতে চলে যায় শহরে। বাড়িতে থেকে যায় সে বৃদ্ধ মানুষটা একা এবং তারপর সেই ক্রিচারটা চলে যায় সে বৃদ্ধ মানুষটার সাথে সাক্ষাৎ করতে। তার মনে ভয় ছিল যে সেই মানুষটা আদৌ ভয় পাবে কিনা, তার রিয়াকশন কেমন হবে। তবে সেই বৃদ্ধ মানুষটা ভয় পায় না, বরং তাকে ওয়েলকাম জানায়, তাকে কিছু খাবারও অফার করে। এই মানুষটার থেকেই তো সেই ক্রিচারটা বহু শব্দ, অনেক কিছু শিখেছে এবং এটাও শিখেছে যে বন্ধু শব্দটার মানেটা কি। ইয়েস, এই বৃদ্ধ অন্ধ মানুষটাই এই ক্রিচারটার প্রথম বন্ধু। তার থেকেই সে বই পড়া শেখে, নিজের জীবনের প্রথম বই সে পড়ে ভিন্ন দুনিয়ার ভিন্ন রাজা, বিভিন্ন মানুষদের গল্প, যে কিভাবে এক একটা করে সাম্রাজ্য দুনিয়া ধ্বংস হয়েছে। এরকমই এত গল্প, এত মানুষদের ব্যাপারে জেনেও সে তার নিজের ব্যাপারে কিছুই জানে না। সে তার নিজের ব্যাপারে জানতে চায়, সে জানতে চায় যে সে কে, কোথা থেকে এসেছে। সেও স্বপ্ন দেখে, তবে তার স্বপ্নগুলো পার্টিকুলার না, বরং আধা খ্যাপচা, অর্ধেক অর্ধেক স্বপ্ন। তার স্বপ্নে ভিন্ন ভিন্ন মানুষেরা আসে, যেন ভিন্ন ভিন্ন স্থান, ভিন্ন ভিন্ন জিনিসের স্পর্শগুলো একটা স্মৃতির আকারে রয়েছে তার মধ্যে। সেই কারণেই সে জানতে যায় যে সে আসলেই বা কে, আর সেটার খোঁজেই সে চলে যায় সে ধ্বংস হয়ে যাওয়া ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্টে, যেখানে এই ক্রিচারটাকে তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে পুরনো কাগজপত্রগুলো ঘেটে সে জানতে পারে তাকে কিভাবে তৈরি করা হয়েছিল, যেটা তার সত্যি হৃদয়টা ভেঙে দেয়। কারণ সে ফাইনালি রিয়েলাইজ করে যে তার একটা স্বাভাবিক মানুষের জন্ম হয়নি এবং সেখান থেকেই সে ভিক্টরের আসল ঠিকানাটাও জানতে পারে, যে ভিক্টরের বাড়ি কোথায় রয়েছে। তারপর সেখান থেকে সে যখন আবার বার্নে ফিরে আসে, সে লক্ষ্য করে সেই উলফগুলো আবারও ফিরে এসেছে সেখানে, যারা সেই অন্ধ বৃদ্ধ মানুষটার উপরে আক্রমণ করেছে। ভিক্টর সেখানে উলফগুলোর সাথে লড়ে, তাদেরকে ভাগিয়ে দেয় এবং বৃদ্ধ মানুষটাকে তার মনের কথাটা শোনায়। সে কোনোভাবেই নিজেকে মানুষ তো মনে করতে পারছে না। সেই উলফগুলোর সাথে সে যেভাবে লড়েছে, সেই কাগজপত্রগুলো দেখে সে নিজের আবিষ্কারের ব্যাপারে যেটা জানতে পেরেছে, কোনো কিছুর জন্যই সে প্রস্তুত ছিল না। জাস্ট মৃত মানুষের টুকরোগুলো দিয়ে তাকে তৈরি করা হয়েছে। সে কোনো মানুষ তো না, বরং সে নিজেকে একটা মনস্টার বলে ডাকছে। তবে সেই বৃদ্ধ মানুষটা তাকে একটা ভালো মানুষ, তাকে একটা ভালো বন্ধু বলে ডাকে, যেটা তার কঠিন হৃদয়টাকেও আবার গলিয়ে দেয়, তার চোখের জল নিয়ে চলে আসে। তবে সেই বাড়ির ছেলেরা আবারও ফিরে এসেছে। সেই আহত বৃদ্ধ মানুষ এবং চারিদিকে এত রক্ত, সব কিছু দেখে সেই ক্রিচারটাকেই তারা দোষী মনে করছে। তারা ভাবছে সেই জঙ্গলের সেই ক্রিচারটা আবারও ফিরে এসেছে, সেই কারণে তারা আবারও গুলি চালায় এবং সেই ক্রিচারটা গুলি খেতে খেতে আহত অবস্থায় সেখান থেকে বাইরে বেরোয়। তা সত্ত্বেও সে কারোর উপরে আক্রমণ করেনি। তার কাছে প্রচুর কারণ রয়েছে নিজেকে একটা জন্তু প্রমাণ করার, তা সত্ত্বেও সে মানুষত্ব দেখাতে থাকে, যেটাই তো তার সব থেকে বড় ভুল। মরে গিয়েও সে আবার পুনর্জীবিত হয়। তার ক্ষতস্থানগুলো বুঝে গিয়েছে, যেটা তাকে আরও একা বানাচ্ছে। এই গোটা দুনিয়াতে মানুষদের যন্ত্রণার মুক্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যু, যেটার সৌভাগ্য তার নেই, আর এটাই তাকে আরও একা বানাচ্ছে। আর এখান থেকেই তার মনে একটা হিংসাও তৈরি হতে থাকে যে তার মৃত্যু কেন নেই। সেই কারণেই সে তার ক্রিয়েটারের থেকে, অর্থাৎ ভিক্টরের থেকে একটাই জিনিস চাইছে, সেটা হচ্ছে কম্পেনিয়ন, একটা সঙ্গী, ঠিক তারই মতন আরেকজন, যাতে সে কোনোদিন একা না ফিল করতে পারে। এটা ছিল উইলিয়ামের সেই বিয়ের দিন। ভিক্টর এখন উইলিয়ামের সাথেই থাকে। আজকে এলিজাবেথ এবং উইলিয়ামের বিয়ে। তবে এলিজাবেথ এখনও ভিক্টরকে ক্ষমা করতে পারেনি সেই দিনের ঘটনার জন্য, যে ভিক্টর সেই নির্দোষ ক্রিচারটাকে হত্যা করেছে। এবং সেই শুভ রাতে সেই ক্রিচারটা আবারও সেখানে গিয়ে পৌঁছায়। সে ভিক্টরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করে যে তার জন্য একটা সঙ্গী বানিয়ে দিতে। তবে ভিক্টর ডিনাই করে দেয়। ভিক্টর বলে দেয় যে সে যেটা করেছে সেটা একটা ভুল, সে এই ভুল আর দ্বিতীয়বার করতে পারবে না। তার মতন একটা জন্তু সে দ্বিতীয়বার বানাবে না। আর এটা নিয়েই ভিক্টরের সাথে লেগে যায় তার ঝামেলা, এবং যেটা শুনতে পেয়ে এলিজাবেথ সেই স্থানে চলে আসে।
ভিক্টর যখন সে ক্রিচারটার উপরে গুলি চালানোর চেষ্টা করে তখন এলিজাবেথ সামনে চলে আসে, যে গুলিটা এলিজাবেথের গায়ে লাগে। পরে উইলিয়াম সেখানে গিয়ে পৌঁছায় এবং ভিক্টর উইলিয়ামকে বলতে থাকে যে সেই ক্রিচারটা নাকি এলিজাবেথের উপরে আক্রমণ করেছে। সবাই মিলে সেই ক্রিচারটাকে ধরার চেষ্টা করে, তবে কেউ পারে না। সেই ধস্তাধস্তির দরুন উইলিয়ামের মাথায় চোট লাগে এবং সে মারা যায়। মারা যাওয়ার আগে সে ভিক্টরকে কিছু কথা বলে। ভিক্টর যখন উইলিয়ামকে বলে যে চিন্তা নেই, আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারবো, তবে উইলিয়াম জানায় যে এটাই তো তার ভয়। সে ছোটবেলা থেকেই ভিক্টরকে ভয় করে, কারণ আসল মনস্টার হচ্ছে ভিক্টর। তার থেকেই যত সমস্যা শুরু হয়েছে। তার পাগলামো, তার অবসেশন কোনোভাবেই থামানোর নয়। সে ক্রিচারটা তো মৃতপ্রায় এলিজাবেথকে সেখান থেকে নিয়ে চলে গেছে। অন্যদিকে ভিক্টর একটা বন্দুক নিয়ে তার পিছু করে তাকে খুঁজবে বলে। ক্রিচারটা এলিজাবেথকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে এলিজাবেথ হাসি মুখে তার মৃত্যুবরণ করে, কারণ সেই ক্রিচারটাকে সে সত্যিই ভালোবেসেছিল। অন্যদিকে সেই ক্রিচারটা যার মন আবারও ভেঙে যায়, কারণ সেই মানুষগুলো যারা তাকে বুঝতে পারে, যারা তার যন্ত্রণাটা ফিল করতে পারে, তারা আস্তে আস্তে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এবং এই সব কিছুর জন্য কোনো না কোনোভাবে ভিক্টরই তো দায়ী। সে ভিক্টরের উপর আবারও আক্রমণ করে এবং ভিক্টর রিয়েলাইজ করে যে যতদিন না সে এই ক্রিচারটাকে হত্যা না করতে পারছে ততদিন এই সমস্যার সমাধান নেই। সে তার ভুলটাকে আন্ডু করতে চায়, আর সেখান থেকেই ভিক্টর নেমে পড়ে এই হান্টে। সময় কাটতে থাকে এবং সে সেই ক্রিচারটার পিছু করতে করতে নর্দার্ন আর্টিকে চলে যায়। ভিক্টর একগুচ্ছ অস্ত্র, ডায়নামাইট জোগাড় করেছে, এটা ভেবে যে ফাইনালি হয়তো সেটা সেই ক্রিচারটাকে ধ্বংস করতে সক্ষম হবে। সে ক্রিচারটা আবারও আসে, সে ভিক্টরকে আবারও আহত করে এবং নিজের হাতে একটা ডায়নামাইট তুলে বলে যে এই ডায়নামাইট যদি তাকে হত্যা না করতে পারে তাহলে সে আবারও ফিরে আসবে ভিক্টরের জীবন হারাম করতে। কথার অর্থ যে তার মৃত্যু না আসা পর্যন্ত সে ভিক্টরকে শান্তিতে থাকতে দেবে না। ভিক্টর নিজে তার হাতের ডায়নামাইটে আগুন লাগায় এবং কিছু সময় পরেই সেই ডায়নামাইট ফেটে যায়। তা সত্ত্বেও সে ক্রিচারের মৃত্যু হয় না। আর এইটাই হচ্ছে সেই মুহূর্তের কথা যখন সেই জাহাজের ক্রিউ একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল। আর এরপরের গল্প তো আমরা জানি। এই ক্রিচারটা জাস্ট একটা জিনিসই তো চায়, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই মানুষদের মধ্যে একটা জায়গা সে চায়, তবে সেটা কেউ তাকে দিচ্ছে না। সেই ভিক্টর যে তার ক্রিয়েটার, যাকে সে তার সব থেকে কাছের মনে করেছিল, সেও তো তাকে অ্যাকসেপ্ট করেনি। এটাই তো তাকে আরও উগ্র বানাচ্ছে। এটার শেষ কোথায় তাহলে? মানুষদের প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। সেও যন্ত্রণা পায়, সেও দুঃখ পায়, তা সত্ত্বেও তার মৃত্যু নেই। এটার দায়টা কার? ভিক্টরের ছাড়া আর কার? এবং অবশেষে ভিক্টর ক্ষমা চায় তার কাছে। ভিক্টর ফাইনালি তার নিজের ভুলগুলো বোঝে এবং সেটা স্বীকার করে। সে ক্রিচারটাকে বলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং নিজেকে ক্ষমা করার জন্য, কারণ সে জাস্ট নিজের অস্তিত্বটাই তো মেনে নিতে পারছে না। ভিক্টর তাকে সন বলে ডাকে, নিজের ছেলে মনে করে, যেটা সেই ক্রিচারটা এত দিন ধরে শুনতে চেয়েছিল। ভিক্টর জানে যে এই নামটা তাকে তার পিতা দিয়েছিল, যেটার মানে কিছুই না। সে সত্যি তো দুনিয়া জয় করতে পারেনি, তবে শেষবারের মতন সে ক্রিচারটার মুখ থেকে সে সেই নামটা শুনতে যায়, যেমনটা সেই ক্রিচারটা একদম শুরুতে ভিক্টর ভিক্টর বলে ডাকতো, যখন এই নামটাই তার কাছে সব থেকে বেশি কিছু বা সব থেকে কাছের ছিল। ভিক্টর মরে যাওয়ার আগে এই নামটা আর একবার শুনতে চায়। আমরা দেখি ভিক্টর চরম আহত, তার কাছে আর নেইও বেশি সময়। সেই ক্রিচারটা আবারও তাকে সেই রকমভাবেই ভিক্টর বলে ডাকে, যেমনটা ভিক্টর শুনতে চেয়েছিল। অবশেষে ভিক্টর তো মারা যায়, তবে সেই ক্রিচারটা ভিক্টরের কপালে একটা চুমু খেয়ে একটাই কথা বলে যে আমরা দুজনেই তো মানুষ হতে পারি। কথার অর্থ এটাই যে ভিক্টর একটা মানুষ হয়ে জন্ম নিলেও মানুষত্ব তার মধ্যে ধীরে ধীরে মারা যাচ্ছিল। সেই কারণেই তো তাকে অমানুষও তো বলা যেতে পারে। অন্যদিকে এই ক্রিচারটা যার মৃত্যু নেই, যাকে আমরা মানুষও বলতে পারি না, তার মধ্যে মানুষত্বের প্রত্যেকটা উদাহরণ রয়েছে। সেই কারণেই সে অবশেষে এই কথাটাই বলে যে আমরা দুজনেই কিন্তু মানুষ হতে পারি। এবং অবশ্যই সে যেটা চেয়েছিল যে ফাইনালি একটা অ্যাকসেপ্টেন্স, যাতে কেউ তাকে মেনে নিক, এবং ভিক্টর তাকে মেনে নিয়েছে নিজের ছেলেরূপে। এই মানুষদের মধ্যে সে একটা ফাইনালি মর্যাদা পেয়েছে। অবশেষে সেই ক্রিচারটা সেই ক্যাবিন থেকে বেরিয়ে আসে। প্রত্যেকটা ক্রিউ প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে, তবে ক্যাপ্টেন বলে যে বন্দুক নামিয়ে রাখতে, ভয়ের আর কোনো কারণ নেই। ক্রিচারটা সেই জাহাজ থেকে নেমে যায় এবং সেই আটকে পড়ে থাকা জাহাজে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে সেই জাহাজটা বরফ থেকে বেরিয়ে সরাসরি জলে চলে যায়। তবে এই যে জাহাজটা এত সময় ধরে বরফে আটকা রয়েছে, এই সিনটা জাস্ট এমনি কিছু না, বরং এটাও একটা বড় মেটাফর হিসাবে ইউজ হয়েছে। কারণ এই জাহাজ আটকে রয়েছে, ক্রুরা বাড়ি যেতে চাইছে, তা সত্ত্বেও ক্যাপ্টেন বলে যাচ্ছে যে এই জাহাজকে আমরা এখান থেকে বার করে নর্থ পোলের উদ্দেশ্যে যাব, কিন্তু আমরা বাড়ি যাব না। এই ক্যাপ্টেনের ঘমন্ড, তার ক্রিউদের কথা চিন্তা না করা, সব কিছু একটা জিনিসের সাথেই তো মিলিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ভিক্টরের অ্যারোগেন্স। ভিক্টর পিছিয়ে আসতে পারতো, সেই ক্রিচারটাকে অ্যাকসেপ্ট করতে পারতো, সব কিছুই করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। এবং এটাই তো সেই জাহাজের ক্যাপ্টেনকে একটা বড় শিক্ষা দেয়, এবং সেই কারণেই অবশেষে সে তার জেদ ছেড়ে দেয়। সে তার ক্রিউদের বলে যে আমরা ফাইনালি এবার বাড়ি যাব। অর্থাৎ এই আটকে পড়ে থাকা জাহাজ এবং তার মধ্যে থাকা ক্রিউ প্রত্যেকে এই মনস্টারটার মতনই, যারা মুক্তি চাইছিল।
অবশেষে আমরা এই ক্রিচারটাকে দেখি যে ফাইনালি শান্তিতে চোখের সামনে এসে সূর্যাস্ত দেখছে, যেটা ইন্ডিকেট করে যে এক টাইপের পিস, রিলিফ, মানে বেসিক্যালি শান্তি। ওয়েল, এই সিনেমা স্টোরি আপাতত এইটুকুই। টু বি অনেস্ট, সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। বিশেষ করে সিনেমার ডায়লগগুলো, প্রতিটা ইমোশনাল মোমেন্ট এতটা পোয়েটিক এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিকারের ফিল দেওয়ার মতন। এবং আপনি যদি সিনেমাটা দেখে থাকেন তো আই হোপ আপনারাও সেই ফিলটা পেয়েছেন। এই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পটা বেসিক্যালি আমাদের বোঝায় যে একটা জীবিত শরীরের মধ্যেও প্রাণ নাও থাকতে পারে এবং একটা প্রাণহীন শরীরের মধ্যেও জীবন থাকতে পারে। ওয়েল, আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।